কথায় আছে না, যার উপর আশা করবেন বেশি সেই আপনাকে জলে ডুবাবে, আশা দিবে ভাসি। এক্সপেকটেশন রাখা মানে হতাশাকে স্বাগতম জানানো। যে মুভি নিয়ে আজ কথা বলতে চলেছি, এই মুভিটা নিয়েও সবার এক্সপেকটেশন ছিল, কিন্তু তেমনটা মোটেও হয়নি। কমল হাসান স্যার, তাকে কে না চেনে? তার আরেকটা পরিচয় হলো শ্রুতি হাসান, সাউথ ইন্ডিয়ার সুইট আর হট হিরোইনদের মাঝে একজন। তারা বাবা মেয়ে। এ বছরও কমল হাসান স্যারের একটা নতুন মুভি বের হলো, থাগ লাইফ। কি আর বলবো, মুভি কম মাস্তি বেশি করা যাবে এক্সপ্লেন করতে গিয়ে। রোস্ট করে জমিয়ে খাওয়া যাবে এমন এক অবস্থা। মাঝে মাঝে আমার মাথা খারাপ হয়ে যায় যে একজন সুপারস্টার, যার নামে মুভি চলে, যার মুভির জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে, তারা দেখে শুনে কিভাবে এমন কুখাদ্য সিলেক্ট করে। এত এত অ্যাক্টর এই মুভিতে কাস্ট করেছে যে যাদের নাম বলতে গেলেই 5 মিনিট পার হয়ে যাবে। প্রতিটা ইন্ডাস্ট্রি থেকে হয়তো লোক নিয়েছে এমন মনে হচ্ছিল। এর মাঝে সব থেকে মজার ব্যাপার কি জানেন? আল্লাহর হস্তে একজনের অ্যাক্টিংও মনে লাগার মতো না, অথচ সবাই কিন্তু ভালো অ্যাক্টর। যাক, আমি হয়তো সেই প্রফেশনের লোক না, তাই হয়তো বুঝতেছি না। যেটুকু বুঝি সেটুকু নিয়ে কথা বলি। তো মুভির কাহিনী গ্যাংস্টারদের মাঝে ঝামেলা নিয়ে, ড্রামার সঙ্গে অ্যাকশন মিশানো হয়েছে, তাই মারামারির মাঝে কিছু ব্রুটাল সিন থাকতে পারে। মাঝে মাঝে বুড়োর ভীমরতি দেখাবে, যেগুলো নিয়ে আমরা মজার আল্ট্রা লেভেলে চলে যাব। এছাড়া তেমন কিছু বলার নেই, সো চেপে চেপে বসুন। এই কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া গ্যাংস্টার অ্যাকশন ড্রামা তামিল মুভি নাম থাগ লাইফ এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় ক্ষেতের মাঝে চাদর পরা বয়স্ক একটা লোককে ফোকাস করে, যে বলছে মৃত্যু আর আমার মাঝে সবসময় ঝামেলা লেগেই থাকে। জন্মের পর থেকে এখন অবধি সে আমার সঙ্গে লড়াই করেই যাচ্ছে, কিন্তু জিততে পারছে না। চাচা, আজরাইল তো আপনার কাজিন লাগে, সে এসে সালাম দিয়ে আপনাকে চলে যাবে, তাই না? কথা শুনে মনটায় চায়। তো কে এই চাপাবাজ মুরব্বী, কি তার স্টোরি, চলুন জেনে আসি। এবার মুভির মূল কাহিনী শুরু হয় 1994 পুরনো দিল্লিতে। সকাল সকাল পেপারম্যান তার 2টা বাচ্চাকে নিয়ে পেপার বাটার জন্য আসে। ছেলে পিচ্চির নাম আমরণ, সঙ্গে তার ছোট বোন চন্দ্রা। বাবার কাছে হেল্প করতে তারাও পেপার দিয়ে বেড়ায়। সেই মহল্লাতে 2টা গ্যাং বসেছে তাদের আলোচনায়। প্রথমে যে লোকটা চা নেই, জোজো জর্জ, চেনেন নাই নাকি? আরে মালয়ালম ইন্ডাস্ট্রির অ্যাক্টর, পানি মুভির হিরো, এখানে নাম পাথরোজ। এরপর যে চা নেই, বলিউডের মহেশ মানসেকর, এখানে সাদানন্দ ইয়াদব, পাশে তার বোন ও তার বোনের 2টা ছেলে। এরপর যে চা নেই, নাসের স্যার, এখানে রাঙ্গারায়া মানিক্কাম। তারপর সামনে আসে বস কমল হাসান, অর্থাৎ রাঙ্গারায়া শক্তিবেল। সাদানন্দ হলো এদের বিরোধী পক্ষ। দুজনের মাঝে সবসময় ঝামেলা চলে, এতে তাদেরই লস হয়। তাই সাদানন্দ এসেছে সমঝোতা করতে। ইঁদুর চিকা এক জায়গায় জমা হয়েছে, বিড়াল কি গন্ধ পাবে না? পুলিশ আসে। প্রথমে ক্যামেরা যে অফিসারকে ফলো করছে, ইনি হলেন স্যামুয়েল রায়াপ্পা। ক্যারেক্টার বা তাদের নাম মাথায় রাখেন, বুঝতে সুবিধা হবে। তো সাদানন্দ সব ঝামেলা বলে তাদের সঙ্গে এক হওয়ার প্রস্তাব দেয়। শক্তিবেল হাত মিলায় না, মানে তার এখনও তাকে বিশ্বাস হয়নি। কিন্তু তার বড় ভাই মানিক্কাম হাত মেলায়। শক্তিবেল আর মানিক্কাম নিজের ভাই। মীমাংসা যেহেতু হলো, সাদানন্দ চলে যাওয়ার সময় আমরা দেখি সে পুলিশের সামন দিয়ে যাচ্ছে, পুলিশ তাকে কিছু করলো না। তার মানে সাদানন্দই পুলিশকে খবর দিয়ে এখানে এনেছে। শক্তিবেল খুব চালাক, সে বসে না থেকে জানালা দিয়ে দেখার চেষ্টা করে কি হচ্ছে নিচে। যখন ওপরের দিকে তাকায়, দেখে পুলিশ। আরে শালা, আবার আমাদের ধোঁকা দিয়েছে। ইনি মিস্টার শিবগারু, এদের দলের লোক। শক্তি ইশারা করে, সে হাতুর বাটাল বের করে। পুলিশ চারদিক থেকে ঘিরে নিয়ে ওপরে উঠছে। আমারন দেখছে এত পুলিশ কেন, পিছনে তার বোনও নেই, সে হয়তো অন্যদিকে গেছে। আমারনের বাবা আবার সেই সময়ই এদের বাসাতেই নক দেয় পেপার দিতে। এরা গানমান নিয়ে রেডি। জানালার ফাঁক দিয়ে দেখছে এ শক্তির দলের আরেকটা লোক আম্বুরাজ। সে বলে, ভাই পেপারওয়ালা। মাথা মোটা মানিক্কাম বিশ্বাস করে না, চল হাট, শুরু করতে হবে বলে সে বাটুল মারে, যাতে পেপারম্যান চটকে গিয়ে এখানে পড়ে যায়। সেই সময়ে আমারন এখানে হা করে তাকিয়ে আছে। শক্তি রেগে যায়, আরে ভাই কি করলে তুমি? যেহেতু গান চলেছে, এবার থেকে পুলিশরা ফায়ার শুরু করে। শুরু হয় কাদা ছিটাছিটি। অফিসার স্যামুয়েল এদের আত্মসমর্পণ করতে বলে, কিন্তু কে শোনে কার কথা? লোকজনের ছুটাছুটি, বুলেটের শব্দ, কখন কি হয় বলা যাচ্ছে না। তারপরও আমরন তার বাবার কাছে এসে সমানে ডাকতে থাকে, পাপা পাপা। সে ডাক শক্তির কানে আসে। সে বুঝতে পারে বাইরে থাকা যেহেতু রিস্কি, বাইরে এসে আমরনকে ধরে, দেখে লোকটা মরে আছে। পিচি সমানে তার বাবাকে ডেকে যাচ্ছে। শক্তিও হা করে চেয়ে আছে, কি যে দেখছে বুঝতেছি না। যাক, তার লোকেরা পুলিশদের সাইজ করে বের হচ্ছে, তাকে টেনে নেয়। শক্তি আবার আমরনকে ছাড়ে না। আমরন আবার তার বোনকে ডাকতে থাকে, কিন্তু তার ডাক এই ভিড়ে কে শুনবে? চন্দ্রা কেঁদে বেড়াচ্ছে, তার বাপ ভাইকে খুঁজে পাচ্ছে না। শক্তি আমরনকে কোলে নিয়েই বের হওয়ার চেষ্টা করে। অফিসার পায়ে গুলিও খায়। তো অনেক হট্টগোলের পর শক্তি আমরনকে সঙ্গে নিয়েই বের হয়। স্যামুয়েল তার পিছে আসে, বাচ্চাকে রেখে তাকে সারেন্ডার করতে বলে, কিন্তু সে করে না। স্যামুয়েল একটা বাটুল মারে, শক্তির বুকে লাগে। তখনই আবার তার লোকেরা এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। স্যামুয়েল ধরতে পারে না। আমরনকে শক্তি তার বাড়িতে নিয়ে আসে। ইনি মিসেস জিবা, শক্তিবেলের ওয়াইফ। আমরনের খেয়াল রাখে। শক্তি আমরনকে জিজ্ঞাসা সে কই থাকে, মা বা অন্য কোনো আত্মীয়রা আছে কিনা। আমরন বলে তার কেউ নেই বাপ ছাড়া। বাপ তো গেল, তার একটা ছোট বোন আছে যে ওই ভিড়ের মাঝে হারিয়ে গেছে। শক্তির খারাপ লাগার রিয়াকশন। পরের দিন আমরন সেই জায়গাতে আবার গিয়ে তার বোনকে খোঁজে, কিন্তু তাকে আর পাওয়া যায়।
তার বাপ আর বোনের সঙ্গে একটা ফ্যামিলি ছবি ছিল, কাছে রেখে দেয়। তার বাবার শেষ কাজ করার সময় শক্তি তাকে বলে, তুই কি জানিস তোর বাপকে কে মেরেছে? আমরান বলে, পুলিশ আসামি মনে করে ভুল করে হয়তো মেরেছে। শক্তি বলে, হয়তো তাই। আমরান তার বোনের ছবি দেখালে শক্তি কথা দেয় সে তাকে যে করে হোক খুঁজে বের করবে। শক্তি বলে, তোর কারণে আমি বেঁচে গেছি, তোকে হয়তো আমার ঢাল হিসেবেই পাঠিয়েছে। আজ থেকে তুই আমার সব সময় আমার সঙ্গে থাকবি। আমি তোর খেয়াল রাখবো, তুই আমার রাখবি। তুই আমার ছোট ভাই। হলো তাই বলে ছোট ভাই, ছেলে হলেও তো মিলতো না। যাক, এখান থেকে সিন কাট করে কয়েক বছর সামনে 2016 নিউ দিল্লির একটা কলেজে শুরু হয়। কিসের যেন অনুষ্ঠান হচ্ছে, তো যে গান গাইছে এর নাম রানু যাদব। সেই কলেজে পরে শক্তির বড় ভাই মানিক্যামের মেয়ে শান্তি। অনুষ্ঠান শুরু হওয়ার আগে শান্তি রানুর কাছে এসে যখন প্রেমের জ্বর মাপার থার্মোমিটার দেখায়, সে মোটেও অবাক হয় না। হবে কি করে, সে তো অন্য জগতে আছে। শান্তি বলে সে প্রেগনেন্ট, এখন কি করবে? অবভিয়াসলি সে ইগনোর করবে, গায়ে লাগাবে না। রানু বলে সে এনজয় করেছে, এসব কিছুর দায় সে নিবে না, যা করার সে করুক। তার মতো গিয়ে গান গাইছে। শান্তি সেখান থেকে কই যেন এসে তার বাবাকে ভয়েস মেসেজ দেয় যে, বাবা আমি ভুল করেছি, তোমার সম্মান রাখিনি, আমার মিথ্যে বলে রানু যাদব ফাঁসিয়েছে, ওর কারণে আমার জীবনটা শেষ করে দিচ্ছি বলে এখানে দাঁড়িয়ে যায়। আর একটু পর আমরা দেখি সে এখানে ঘুমাচ্ছে। মানিকাম দেখে কান্না করছে, তার মেয়ে মারা গেল, একটাই মেয়ে ছিল তার। ভয়েসে তো সে বলে গেছে কে এর জন্য দায়ী। পরিবেশ ঠান্ডা হলে ক্যামেরার সামনে আসে ওই যে সদানন্দ যাদব, মনে আছে? রানু যাদব হলো তার বোনের ছোট ছেলে। দুইটা ছেলেকে যে শুরুতে দেখালো সেই ছোট ছেলে। ব্যাপারটা মিটমাট করতে সদানন্দ শক্তিবেলের সঙ্গে কথা বলছে। বাচ্চা বোঝেনি, ভুল করেছে, এই বয়সে তো একটু এমন ভুলভাল হয়, মেয়েটা তো না বুঝেই এমনটা করেছে। শক্তি বলে, তোর একটাই ভাতিজা ভেবে তুই চুপ থাক, বাকিটা আমরা দেখে নিব বলে ফোন কেটে দেয়। সদানন্দ বুঝতে পারছে শক্তিবেল তার ভাতিজাকে ছাড়বে না। একটা মিনিস্টারকে ফোন দিতে বলে রানুকে অন্য কোথাও পাঠাবে। কোথায়? চলে আসে জয়সালেমে, সেখানকার আর্মি ক্যাম্পে সে থাকবে এমনটা প্ল্যান। গাড়ি মাঝে আসতে আর্মি অফিসাররা গাড়ি থামিয়ে দেয় যে এর আগে যাওয়া যাবে না, যে এসেছে তাকে নামিয়ে দিন। রানু নামতে লাগে, সঙ্গে যে মুরব্বী এসেছে সে বলছে, আরে আগে ভাইয়ের সঙ্গে কথা বলি, খারাও না। সে তার কথা শোনে না, পাকনামি করে নেমে চলে যায়। এরা তাকে গাড়িতে উঠিয়ে নেয়। রানুর ফ্রেন্ড সদানন্দকে ফোন করে বলে ওরা এসে নিয়ে গেল। সদানন্দ চেতে যায়, নিয়ে গেল মানে? মিনিস্টার আমার সামনে বসা, সে এখনো কাউকে ফোনই করলো না, তোরা বলছিস নিয়ে গেল? হারামজাদারা, আমার ভাতিজার যদি কিছু হয় তোদের খবর আছে। তো যাদের গাড়িতে রানু উঠেছে এরা আসলে কে? এর নাম কালুয়া। রানু দেখেই বুঝতে পারে এরা তার মামার বিরোধী পক্ষের লোক। পেছন থেকে ধরে পাথরজ, কি বে কই পালাচ্ছিলি? কালুয়া দেখে তারা পিছু নিয়েছে, ডাকে, এ আমার, চল তোর খেল শুরু কর। গাড়িটা বালুর মাঝে নামে আর এন্ট্রি করায় মুভির অন্যতম ক্যারেক্টার ওই সেই পিচ্ছে আমরান, যাকে শক্তি বড় করলো, সবাই আমর বেড়ে ডাকে। এখন এখানে কি হবে বুঝতে তো পারছেন, বেচারা হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে মরার চেষ্টা করছে। ভাই এটা কোনো কাজ হলো? বউ গেলে বউ পাওয়া যাবে তাই বলে তোমায় মরতে যেতে হবে? তোমার ভক্ত আমরা কি নাই ভাই? এমন আউট অফ দ্য বক্স হাবিজাবি দেখানো হলে সিন দিল্লিতে নিয়ে আসে। সদানন্দ ও তার বোন মানে রানুর মা কই যেন এলো, তাকে গাড়িতে রেখে মুরব্বী ভিতরে যায়, ইট ভাটার গলির ভিতরে আর কি। সেখানে কলা ছেলে বসিয়ে রাখা হয়েছে, সে তো ম্যা করছে। আমার লোকজন নিয়ে বের হয়। সদানন্দ বলে, ওকে মেরে কি হবে, ছেড়ে দে, ও বাচ্চা মানুষ, তোরা যা চাস আমি দিব। আরে শক্তিবেলের শক্তি তো তোরা ছাড়া ও কি কিছু করতে পারবে? তোরা আমার কাছে আয়। পেছন থেকে বের হয় শক্তিবেল ও তার বড় ভাই মানিক্যাম। সদানন্দ অনুরোধ করেই যাচ্ছে, শক্তিবেল আমার ভাগিনাকে ছেড়ে দে। শক্তির ওসব কানে নেই, সে রানুকে ধরে, কি বে মামা আছে বলে যা ইচ্ছে তাই করে বেড়াবি মেয়েদের সঙ্গে? এখন যদি তোর চিকার বাচ্চাটা কেটে নি তাহলে কি করবি বে? আরো কিছু ডায়লগের পর শক্তি রানুকে মেরে দেয়। তার মাও বুঝতে পারে সদানন্দ কিছু করতে পারে না। তার চিতায় আগুন দিতে এন্ট্রি করায় মুভির অন্য আরেক ক্যারেক্টার বলিউড অ্যাক্টর আলী আফজল অর্থাৎ দীপক যাদবের, সদানন্দের বড় ভাগিনা মানে রানুর বড় ভাই। ওদিকে রানুকে মারার অপরাধে পুলিশ শক্তির বাড়ির সামনে হাজির। তাকে ধরতে যাওয়ার আগে বউ রসম করে। শক্তির একটা মেয়ে আছে মাঙ্গাই নাম, মায়ের খেয়াল রাখতে বলে এখানে আমরের কাছে আসে। আমর বলে, ভাই লোকের তো অভাব নেই, আপনাকে কেন? না, সে যেহেতু মেরেছে তাই অন্য কাউকে ফাঁসাতে চায় না বলে তার ঘরে আমরকে দেয়। মানিকাম কাকুয়া বলে, আমার মেয়ে মরেছে, আমি ওকে মেরে জেলে যেতাম, তোকে কেন? শক্তি বলে, ভাই তুমি বড় ভাই, আমি থাকতে তুমি কি করে? সব লোকজন অপেক্ষা করছে শক্তির জন্য। শক্তি আমরকে ডেকে বলে, আমি যাচ্ছি, আজ থেকে আমার পরিবর্তে আমার সব কিছু সামলাবে আমার, ওর কথা মতো কাজ হবে। কথাটা শুনে আমার নিজেও অবাক, সঙ্গে আমরের আগে থেকে যারা শক্তির সঙ্গে ছিল তারাও অনেকটা অবাক। শক্তিকে ধরে নিয়ে যাওয়ার পর পাথরজ আম্বুর সঙ্গে মাল খেতে বসে। আম্বু তখন পাথরজকে একটু উস্কে দেওয়ার চেষ্টা করে যে এতদিন ধরে তুমি পাশে আছো আর আমার হলো তোমার বস। পাথরজ প্রথমে কথাটা কানে নেয় না, বাট মনের মাঝে কিঞ্চিত কাঁটা তো লাগেই। সেম অবস্থা মানিক্যাম বুড়োরও। সে আমরানকেই বলছে যে শক্তি এটা কি করে করতে পারলো, সবার সামনে তার অপমান হলো না, লুকিয়ে বললেই তো হতো। সে সবার সিনিয়র, সেই দলটা চালু করেছিল আর এখন তাকেই সাইড করা হচ্ছে। আমার বলে, আরে তুমি এত চাপ কেন নিচ্ছ? আমি আর তুমি কি আলাদা? তোমার কথা ছাড়া কি আমি কোনো কাজ করি? চলো তো চলো। পরের দিন থানার সামনে একটা গাড়ি এসে থামে।
যার ভিতর থেকে বের হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার তৃষা কৃষ্ণান অর্থাৎ ইন্দ্রাণীর। জেলে থাকলে কি হবে, শক্তির শক্তি দেখুন। ইন্দ্রাণীর সঙ্গে দেখা করতে সে জেলারের রুমটাই পেয়ে যায়। তো আমারের বোনকে একটা বারে খুঁজতে গিয়ে শক্তি তার দেখা পায়। আমারের ছবি তাকে দেখালে সে চিনতে পারে না। শক্তি বুঝে যায় সে আমরের বোন না। পরে ইন্দ্রাণী রিকোয়েস্ট করে তাকে এখান থেকে বের করে নিয়ে যেতে, কারণ এখানে সে 2 নম্বর কাজ করছে। শক্তি তাকে বের করে আনে, আর তারপর থেকে সে তার সঙ্গেই আছে। শক্তি তাকে বইয়ের মতো আগলে রেখেছে আর কি। সেই সুবাদেই এই রশি খোলাখুলি। মুরব্বি এসব কি? যাক, মুরব্বি তার কাজে লেগে থাক, সে অধিকার তারা আছে। আমরা সামনে যাই, একটা মিউজিক দিয়ে ক্যামেরা শক্তির লোকদের কাজকর্ম দেখাই। ভাই জেল থেকে সব কিছু খবর পাচ্ছে, আমার সব কিছু হ্যান্ডেল করছে, মারামারি কাটাকাটি চলছে। মাঝে দেখি আমার ইন্দ্রাণীর কাছেও আসে, বাট কথাবার্তা হয় না, শুধু দেখে চলে যায়। এর কিছুদিন পর আমরা দেখি আমার আর মানিক্যাম চাচা সদানন্দের কাছে আসলো। সদানন্দ তাদের নিয়ে বসে কি সব নিয়ে যেন কথা বলে, কথা শেষে আবার হাতও মিলাই। এখন তারা কি নিয়ে কথা বললো সেটার ব্যাপারে আমরা তখন জানতে পারি যখন দেখি তারা শক্তিকে এই ব্যাপারে বলল। মানে সদানন্দ রাজনীতিতে ঢুকেছে, বিজনেসের দিকে মনোযোগ দিতে পারছে না, তাই এদের ডেকেছে যাতে এরা তার বিজনেসটা দেখাশোনা করে, বিনিময়ে সে তাদের 30% দিবে। ডিল তারা করে এসেছে। এটা শুনে শক্তি রেগে যাচ্ছে, কারণ সদানন্দ ভরসার পাত্র নয়, সে বারবার তাদের ধোকা দিয়েছে। মুরব্বী কিছু বলেনি কেন, এটা নিয়ে তার উপর রাগারাগি করে। মুরব্বী তো চলে যায়। আমার বলে, ভাই ডিল নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি ওকে দেখে নিব, তুমি জেল থেকে বের হও, আমি ব্যবস্থা করছি। শক্তি বলে, যা করার কর, কিন্তু সাবধানে পা ফেলিস। সিন কাট করে কয়েকদিন সামনে নিয়ে আসে। জিভা আন্টি দিদিদের কাপড় বাড়ছিল, আমারকে দেখে তার কাছে এসে সাইডে নিয়ে যায়। বলে, মাঙ্গাই সেই কখন বের হয়েছে, এখনো বাসায় আসছে না। আমার বলে, চিন্তা করছো কেন, এসে যাবে। আরে আসছে না তো, তোর ভাই বলেছিল বের না হতে, তারপরে ও সেই কখন গেছে, তুই একটু দেখ না। নাগার সঙ্গে ছিল, ওকে একটু জিজ্ঞেস কর। নাগার কথা শুনে আমার একটু সিরিয়াসলি নেয় ব্যাপারটা। তো নাগা হলো শিবগারু কাকুর ছেলে, শিবগারু শক্তির দলের অন্যতম একজন লোক। আমার তার বাড়িতে এসে নাগাকে ধরে, মাঙ্গাই কই। শুনে শিবগারু কাকা কেমন যেন একটু চিন্তিত হয়। আমার রাগারাগি করলে নাগা একটা ক্লাবে নিয়ে আসে, যেখানে মন খারাপ করে বসে আছে মাঙ্গাই। আমার জিগায় কি হয়েছে, সে কিছুই বলে না, বাড়িতেও যাবে না। নাগা যেহেতু সবসময় তার সঙ্গেই থাকে, তাই আমার তাকে ধরে, বল কি হয়েছে ওর। নাগাকে মারা দেখে মাঙ্গাই এগিয়ে আসে, আমার ওকে ছেড়ে দাও। মাঙ্গাই বলে, তারা দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে করতে চায়। তার বাপ জেল থেকে এলে আর বাড়ি থেকে বের হতে দিবে না, বিয়েও দিবে না, কারণ নাগাদের জাত আলাদা। মাঙ্গাই আমাকে রিকোয়েস্ট করে সে যেন তার বাপকে রাজি করায়। এই হয়েছে ব্যাপারটা। এর 2 দিন পর শক্তি জেল থেকে ছাড়া পায়। বের হয়ে আমাকে বলে, আমি যে বের হয়েছি এটা তোর ভাবি যেন 3 দিন অবধি না জানে, একটু ম্যানেজ করিস। মানে সে অন্দরমহলে যাবে। ঠিক আছে। গাড়ির দরজা বন্ধ হয়, ইন্দ্রাণীর দরজা খোলা দিয়ে সিন তার রুমে আসে। কোথায় থেকে যেন আসলো, গ্লাসে শক্তিকে দেখে ছুটে যায় তার কাছে। তারপর তিশায় মোস্তাকের মতো নানা নাতনির খুনসুটি শুরু হয়। পেয়ে বাসা ফাঁকা। কপাল, এত বছর বয়সেও রোমান্স করছে, মধু খাচ্ছে কাকা। আমাদের গরিবদের যেন আটকে গেছে চাকা। জেল থেকে বের হয়েও সে করছে ঝাঁকা নাকা, আর আমরা চারপাশে তাকালে দেখি পুরো দুনিয়া যেন ফাঁকা। যাক, আমাদের আফসোস করে লাভ নেই। 4 দিন পর কাকা অন্দরমহল থেকে বের হয়। এই যে দাদিকে দেখছেন, মনোরমা, সেই ইন্দ্রাণীর দেখাশোনা করে, সবসময় তার সঙ্গেই থাকে। গাড়িতে উঠলে ড্রাইভার উনি বলে, বাড়ি যাবেন? গিয়ে কি হবে, কেউ তো সেখানে নেই। যবে থেকে আপনি গরম পানির গলিতে ঢুকেছেন তবে থেকে ভাবি বাড়ি ছেড়ে চলে গেছে। কাকু বলে, ও কি করে জানলো? এবার তো আমার খবর আছে, চল। বাসায় এসে আমারকে ধরে, জিবা কি করে জানলো তার ওখানে যাওয়ার কথা। আমার বলে, ভাবি চাকু ধরেছিল, চোর করেছে, উপায় ছিল না তাই বলেছি। শক্তি উপরে এলে আমার বলে, সে শিবগারুকে কিভাবে দেখে, তার জাতপাত দেখে না তো। শক্তি বুঝে যায় আমার কি বলতে চাইছে। আমার বলে, নাগা আর মাঙ্গাই একে অপরকে ভালোবাসে, আমরা তার বিয়ে দিই, কেমন হবে? শক্তি কিছু না বলে চলে আসে নাগাদের বাড়িতে। নাগা দরজা খোলে। ভিতরে আসার সঙ্গে সঙ্গে মাঙ্গাই তো বাপকে দেখেই ভয় পেয়ে কান্না শুরু করে দেয়। শক্তি জানতে চায় তার মা কই। মাঙ্গাই দেখে দিলে কাকু ভিতরে যায়। আন্টি তো খেপে আছে, থাকবেই তো, জেল থেকে ছাড়া পেয়ে সে ছোট জনের কাছে গেছে, রাগ তো হবেই। বাট যে ভালোবাসে তার রাগ কি বেশিক্ষণ থাকে? শক্তি পাম্প পট্টি মেরে এটা সেটা বলে পুরনো কথা মনে করিয়ে তাকে পটিয়ে ফেলে। তারপর শিবগারুকে বলে, আমার মেয়েকে তোর ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই, কি বলছিস তুই? সে কি বলবে, খুশি হয়। আর পরের সিনে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। লোকজন ভরে গেছে, নাচাগানা হচ্ছে। সদানন্দ এসেছে বাধাই দিতে, তার সঙ্গে কথাবার্তা হয়, সব বলে তারা এক হয়ে গেছে। আন্টিও মজা করছিল। হুট করে নজরে পড়ে ছোট গিন্নিও এসেছে। মুড তো অফ হবেই, সেদিকে লক্ষ্য করে না। আমার মাঠে নামে। বিয়ের মেইন অনুষ্ঠানের সময় আমার এসে ইন্দ্রাণীর পাশে বসে। ইন্দ্রাণী মাঙ্গাইকে দেখে আমারকে বলে, তুমি ওকে পছন্দ করতে না? আমারও বলে, আমি ওকে? না না না, ওকে তো আমার ছোট বোনের মতো দেখি, আর তাছাড়া ও আমার টাইপের না। আমার টাইপের তো ইন্দ্রাণী। ওরে লুচু, মনে মনে এসব না? ইন্দ্রাণী বলে, কিন্তু আমার টাইপের ওই একজনই, মানে শক্তির কথা বলছে আর কি। যাক, অনুষ্ঠানের মাঝে শক্তি লক্ষ্য করে অনেক অপরিচিত বা পরিচিত বড় বড় লোক, নেতারা আমার সঙ্গে এসে দেখা করছে। কাকু শুধু দেখে রাখে, কিছু বলে না। অনুষ্ঠান শেষ হলে জিবাকে বলে, কি ব্যাপার, আমি না থাকাতে কি এত কিছু পরিবর্তন হয়ে গেছে?
যে মানুষগুলো আমার কথায় ওঠা বসা করতো তারা আজ আমারকে ভয় পাচ্ছে। আন্টি বলে, আচ্ছা আমাকে দেখে জ্বলন হচ্ছে বুঝি? আরে ও তোমার উপর দিয়ে কিছু করবে না, আর তুমি ছাড়া কি এই দল কল্পনা করা যায়? এটা সবাই জানে, তুমি শুধু শুধু চাপ নিচ্ছ, ওসব নিয়ে ভেবো না। এর 2 মাস পর শক্তি কই যেন যাচ্ছে, সঙ্গে আর সবাইও আছে, কিন্তু আমর নেই। গাড়ি যখন লাল কেল্লার কাছে আসে তাদের উপর হামলা হয়, গাড়ি উল্টে যায়, তারপরে সবাই ঠিকঠাক আছে। শিব গারু কাকু আর কালু আর বুলেট লাগে, 2 গাড়ির লোক এসে সমানে কাদা মারছে, পরে গিয়ে তাকেও লাগে। লম্বা একটা হাওয়াবাজির পর পাথরজ নেমে যায়, সবাই সেখান থেকে পালায়, কিন্তু ততক্ষণে শক্তি বেহুশ হয়ে যায়। এদিকে এই ঘটনার পর সদানন্দ কাকু রেগে মেগে তার ভাগিনার কাছে আসে, বোনকে বাইরে যেতে বলে। আন্টি বাইরে এসে দেখে সে তার ছেলের সঙ্গে রাগারাগি করছে, এমনকি হাতও উঠায়। তখন আমরা বুঝতে পারি এই হামলা আসলে সেই করিয়েছে। তার ছোট ভাইকে যে শক্তি মেরেছে সে কি ছাড়বে? ওটা এখনো বলেনি, কিন্তু সদানন্দ তো সব ভুলে এক জায়গায় হয়েছিল, ভাগিনা সব এলোমেলো করে দিল। সদানন্দ জানে এর ফলাফল কি হবে, তাই সে তাকে দিল্লি ছেড়ে যেতে বলে। পরের দিন শক্তির হুঁশ ফেরে, তাকে জিজ্ঞাসাবাদ করতে এন্ট্রি হয় মুভির আরেক ক্যারেক্টার ইন্সপেক্টর জয়। তো এই ইন্সপেক্টর আর কেউ না, ওই যে মুভির শুরুতে যে অফিসার স্যামিউল শক্তিকে ধরতে গেছিল তারই ছেলে। জয় বলছে, হ্যাঁ আপনাকে ধরতে আমাদের 3 পুরুষ চলে গেল। বাহ, তো বলুন সেদিন কি হয়েছিল? কিছু বলার আগে মানিককাম দাদু তার কানে ফোন ধরিয়ে দেয়, মানে তার সিনিয়র তাকে এখান থেকে যেতে বলবে আর কি। কিন্তু জয় ওই সে আগের মুভির মতো সেম ট্রিক না শোনার ভান, মানে একটা ট্রিক বা সিন বারবার দেখালে সেটার যে মূল্য থাকে না, এটাও কি এরা বোঝেনি? জয় বলে সে আবার আসবে, তাকে দরকার পড়বে, বললে যেতে এখানে আমার সঙ্গে দেখা হয়। আমার তাড়াহুড়ো করে এখানে আসে, কারণ সে তো সেখানে ছিল না, অন্য কাজে বিজি ছিল, তাই তাড়াহুড়ো করে আসে। শক্তি আরাম করছিল, আমার দেখে এই অবস্থা, ইমোশনাল হয়ে যায়, দেখছে কোথায় কোথায় কি হয়েছে। সেই ঘোর থেকে এখনো বের হয়নি। শক্তি বলে ওঠে, তুই সে সময় গাড়িতে ছিলি না কেন আমাদের সঙ্গে? শুনে আমার শক্তি আবার বলে, হামলার সময় তুই কোথায় ছিলি? আমার অবাক হয়ে বলে, তুমি কি আমার উপর ডাউট করছো? শক্তি একটু জোর গলায় বলে, যা জিজ্ঞেস করেছি ওইটা বল, কই ছিলি? আমার বলে, একটু কাজের বাইরে ছিলাম। কোথায়? হসপিটালে। কেন? পাশ থেকে আন্টি বলে, আমি ওকে সঙ্গে নিয়ে গেছিলাম। কেন? তোমার মেয়ে বেবি কনসেপ্ট করেছিল, কিন্তু মিসক্যারেজ হয়েছে, এই ব্যাপারটা কাকে বলবো, এই জন্য ওকে নিয়ে গেছিলাম। শুনে শক্তির ইমোশনাল হওয়ার রিয়াকশন, খবরের সঙ্গে রিয়াকশনের মোটেও জমজমাট কোনো ভাব নেই, একদম আলগা, বাট কি আর করার। আমার সেখান থেকে বের হয়ে চলে যায়। এই খবর যখন মানিককাম পায়, আনবুকে নিয়ে আমার কাছে আসে। সে মন খারাপ করে শুয়ে আছে। আরে কি হয়েছে? ও একটু এমনই, জানিসই তো, দেখছিস তো আমার সঙ্গে কেমন করে। তুই ওসব নিয়ে ভাবিস না, চল আমার সঙ্গে চল। আমারকে নিয়ে বের হয়। শক্তির ব্যাপারে তাকে উল্টো পাল্টা সব বলতে বলতে এখানে আসে। আনবু বলে, ভাই তোমার ছোট ভাইকে আর কত বাঁচাবে, আজ সত্যিটা বলেই দাও। সত্যি? আমার ধরে কি সত্যি? এরা এমন একটা বান করে যেন খুব গোপন কিছু তারা তার কাছ থেকে লুকিয়ে রেখেছে। আমার জানতে চাই। মানিককাম বুড়ো বলে, আরে তুই তোর বাপের মৃত্যুর ব্যাপারে জানিস? আমার বলে, হ্যাঁ, বাবাকে দাফন করার সময় ভাই বলেছিল। কি বলেছিল? আমার বলে, পুলিশের লোক ভেবে তাকে ভুল করে শ্যুট করা হয়েছে। আনবু বলে, একদম তা না ভাই, দরজার নিচ দিয়ে পেপারে এলো, আমি দেখে ভাইকে বলি পেপারওয়ালা, তারপরেও সে ধাম করে মেরে দিল, বললো রাস্তা নাকি ক্লিয়ার হলো। শুনে মাথা মোটা সেটাই বিশ্বাস করে, মানে শক্তি তার বাবাকে মেরেছে, এটাই তাকে বোঝানো হয়। এর কয়েকদিন পর শক্তি মন্দির থেকে ফেরার সময় আমারকে তার সঙ্গে নেয়, বলে সে সবসময় তার সঙ্গে থাকে, সেদিন ছিল না। এরপর সদানন্দ সহ আরও অনেক লোকের সঙ্গে সে দেখা করেছে, মিশেছে, এই জন্য তার ভিতরে সামান্য একটু সন্দেহ ঢুকে গেছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দে। শক্তি তার কাছে ক্ষমা চায়। আমার বলে, সন্দেহ কি এখনো দূর হয়েছে নাকি আছে? শক্তি বুঝতে পারে সে এখনো রাগ করে আছে। যা ভেবেছে তাই। সে মাঝ পথেই গাড়ি থেকে নেমে যায়। শক্তি মনে করে, ঠিক আছে রাগ করেছে থাক, পরে ওকে ঠান্ডা করবো নি। মাঝে পার হয় কয়েকদিন। আন্টি কাপড় গোছাচ্ছে। কেন? কাকু কৈলাস যাবে, সে তার জন্য মান্যত করেছিল। আন্টি ভয় পাচ্ছে সে একা যাবে, এটা নিয়ে দুজনের মাঝে একটু খুনসুটি হয়। আন্টি বলে তার কেমন জানি লাগছে, সে তাকে একা যেতে দিতে চাইছে না, তাকেও সঙ্গে নিয়ে যাক। শক্তি আন্টির মুখ বন্ধ করতে, রবি এসব কি হচ্ছে, কপাল এগুলো জ্বালাকে আর শৈলেশ হয় বাড়ায়। যাক, চলে আসে নেপাল কাঠমান্ডুতে। সঙ্গে ছিল মানিককাম। এয়ারপোর্ট থেকে বের হতেই পাথরজ আর আনবু সামনে আসে। শক্তি জানে না তারাও সঙ্গে আসবে। সেখান থেকে হিলসে আসে, সেখানে আবার গাড়িতে করে সামনে যেতে কালুয়াও রয়েছে। চলতে চলতে গাড়ি এখানে থামে, সবাই হিসুমিসু দেওয়ার জন্য নামে। শক্তিও সামনের দিকে যায় আপন মনে। এখানে আমরা দেখি আরেকটা গাড়ি, আর এটাতে রয়েছে আমর তার কামে। কি ব্যাপার, কি চলছে এখানে? একটু পর যা সন্দেহ আমরা করছিলাম সেটাই হয়। শক্তি প্রাকৃতির মজা নিচ্ছে, পিছনে সবাই দাঁড়িয়ে যায়। শক্তি বুঝতে পারে পেছনে কিছু হচ্ছে। পিছনে ফিরলে দেখে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে গেছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। কালুয়াকে সামনে পাঠিয়ে দেয়। সে শক্তির দিকে গান তাক করে। হলো, আপন মানুষরা এইভাবে ধোকা দিল। শক্তি যেন আকাশ থেকে পড়লো। কালুয়া তো ভয়ে কাঁপছে। শক্তি তাকে ধরে, পাথরজ আসে, তার মাধ্যমে হাতে গুলি খায়। তারপর যখন তাকে থামানো যাচ্ছিল না, আনবু আগে শুট করে। তারপর তার ভাই, নিজের ভাইও তাকে মারে। শক্তির অবস্থা খারাপ। একটু পর সেখানে আমর আসে।
আমারকে দেখে শক্তি মনে করে এবার সবার খবর আছে, তার ভাই এসেছে। কিন্তু আমার রিয়াকশনে শক্তি বুঝতে পারে সেও তাদের দলেরই। আর কি, আমার শক্তিকে তার বাবার খুনি মনে করে নিচে ফেলে দেয় ধাক্কা দিয়ে। গাছের সঙ্গে বাড়ি খেতে খেতে শক্তি বরফের মাঝে পড়ে যায়। সেখান থেকে দিল্লিতে ফিরে আমার আগে ইন্দ্রাণীর কাছে যায়। ইশারায় বলে তার শক্তি আর ফিরে আসবে না। ইন্দ্রাণী মানতে চায় না। আমার বলে সে যা বলছে তাই সত্যি। ইন্দ্রাণীর তো দুনিয়া শেষ। আমার আবার সেই মহিলাকেও নিয়ে আসে যার আন্ডারে সে 2 নাম্বার কাজ করতো। আমার বলে হয় তার সঙ্গে তোমায় মুম্বাই যেতে হবে আগের জীবনে ফিরে, আর নয়তো আমার সঙ্গে তোমায় থাকতে হবে। ইন্দ্রাণী ওই জীবনে আর ফিরতে চায় না, তাই নিরুপায় হয়ে আমার সঙ্গেই যায়। ওদিকে দলের ভিতরে সবাই কানাকানি করছে শক্তি কই গেল। সবাই পাথরাজকে ধরেছে, তারা একসঙ্গে গেছিল, তারা ফিরে আসলো, শক্তি কই। একটু পর আমার সেখানে এসে সবাইকে বলে শক্তি মারা গেছে, পাহাড় থেকে নিচে পিছলে পড়ে গেছে, তারা তাকে বাঁচাতে পারেনি, বডিও খুঁজে পায়নি। শক্তি আর নেই, এখন থেকে সে যা বলবে তাই করতে হবে, সবাইকে তার কথা মতো চলতে হবে, ঠিক আছে? এর 2 দিন না 1 দিন পর ক্যামেরা যখন আবার এখানে নিয়ে আসে, আমরা দেখি শক্তি এখনো মরেনি। বুলেট অনেক কয়টা লেগেছে, কিন্তু মরবে কি করে? সে কি আর আমাদের মতো সাধারণ মানুষ? যাক, শক্তি সেখান থেকে খুব কষ্টে বের হয়। চারিদিকে শুধু বরফের পাহাড়, এর মাঝে থাকে, খায়, আগুন ধরায়, কি যেন দিয়ে বুলেট বের করে। মানে ডিসকভারি চ্যানেলে আমরা যে সার্ভাইভাল ভিডিওগুলো দেখতাম তার থেকেও জঘন্য। তো পরে একটা ঝড় আসে, কাকু ঝড় থেকে বাঁচতে পাহাড়ের নিচে আশ্রয় নেয়, কিন্তু কাজ হয় না, ছিটকে পড়ে। আর গড়তে গড়তে যেখানে এসে থামে সেখানেই ছিল একটা আশ্রম। ব্যাস, আর কি লাগে? আশ্রমের বাচ্চা তো দেখেছেই। স্ক্রিনে আলো নিভে গিয়ে সিন 2 বছর পর শুরু হয়। ইন্সপেক্টর জয় তার বাবার সেবা করছিল, যে অসুস্থ। তার গেটে এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার, ডক্টর আন্নার। দেখেছেন মুভি শেষের দিকে, কিন্তু এখনো ক্যারেক্টার বের হচ্ছে। কতটা মাস্টারপিস মুভি ভাবা যায়। যাক, দিদি উপরে এসে কাকুর সঙ্গে দেখা করে। কথাবার্তা শেষে যখন এদের দুজনের কথা শুনি, আমরা বুঝতে পারি তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল, ডিভোর্স হয়ে গেছে। তারপরেও আন্না এখানে আসে কারণ জয়ের বাবাকে সে ছাড়তে পারে না। সে তাকে ভালোবাসে বা বাবার মতো দেখে। যেহেতু সে ডক্টর, তাই মাঝে মাঝে এসে চেক করে যায়। যাক, ক্যারেক্টারের পরিচয় হয়েছে। তো সিন একটা ছটফটানি কবুতরকে ফলো করে যে কালুয়াকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে ছাদে এসে দেখা পায়। হাঁপাতে হাঁপাতে বলে শক্তি মরেনি, ফিরে এসেছে, এবার আমাদের কি হবে? মানে শক্তি কাকু যে আশ্রমের সামনে এসে পড়লো, তারাই তাকে সুস্থ করেছে, সঙ্গে তাদের বিদ্যাও শিখিয়েছে। কিন্তু কাকু তাদের মতো সাধু হয়ে থাকতে পারেনি, কারণ বদলা নিতে হবে, এই জন্য ফিরে আসে। শক্তির ফিরে আসার খবর আনবু পেলে এসে তাড়াহুড়ো করে শহর ছাড়তে কালুয়াকে ফোন করে হেলিকপ্টার নিয়ে আসতে বলে। কই যাবে? গোয়া। গোয়া কেন? কারণ গোয়াতে থাকে মানিক্কাম বুড়ো। সে সেখানে বিজনেস করে, বারটার একবারে খুব হাই হুলস্থুল কারবার, খুব রঙে থাকে। খবর তার কাছেও যায়। সে সাবধান হোক, ততক্ষণে ক্যামেরা আম্বুর কাছে আনে। ভ্যানে ওঠে, এখন পালাবে, কিন্তু এবার থেকে শক্তি ধরে ফেলে, টেনে নামায়। মানে শক্তি আগে কালুয়াকে ধরেছিল, সে তাকে আনবুর কাছে এনেছে। বাঁচার জন্য আনবু যা বলা তা তো বলছে, ভুল করেছে, এটা সেটা লেসপিতা। কিন্তু শক্তির তো মনে আছে সেই আগে গুলিটা করেছিল, মেরে দেয়। কালুয়া শক্তির কাছে ক্ষমা চায়, সে তাকে মারতে চায়নি, ওরা জোর করে তাকে বাধ্য করেছে। তাও তো সে মারতে পারেনি। শক্তি গলা চেপে ধরে। কালুয়া বলে আমি জানি ভাবি কয়া আছে, তুমি আমায় একটা চান্স দাও, আমি তোমার তাদের কাছে নিয়ে যাচ্ছি। জীবা তার মেয়ে বইয়ের কথা ভেবে কিছু করে না। ওদিকে বুড়ো আমারের সঙ্গে দেখা করে তাকে সব বলে, এই ঘটেছে, এখন কি হবে? শক্তি তো ফিরে এসেছে, এবার আমাদের কি হবে? আমার এখন সবার লিডার, সেই সব কিছু দেখাশোনা করে। বলে চিন্তা করো না, পাথরসকে পাঠিয়েছি লোকসহ, আমি জানি শক্তিকে কোথায় গেলে পাওয়া যাবে। কোথায়? স্টেশনে। তো ট্রেনে করে কাউকে সেই জায়গাতে যেতে হবে যেখানে শক্তির বউ বাচ্চাকে সেফলি রেখেছে শিবগারু। এখানে আগে থেকে অপেক্ষা করছিল আমাদের লোকজন। তারা শক্তিকে মারতে গেলে দেখে তাদের একজনকে ধরে সে অলরেডি মারা শুরু করেছে। তো শক্তি দাদু নেপাল থেকে যে বিদ্যা শিখে এলো, তার কিছু স্যাম্পল আমাদের দেখাতে কিছু ব্রুটাল মারামারি সিন দেখানো হয়। লোকজন শেষ হলে পাথরের সামনে আসে। মানে এতক্ষণ সে অপেক্ষা করছিল তার লোকজন কখন মরবে। কপাল। দুজনের মাঝে লুকোচুরি খেলা শুরু হয়। শক্তি পাথরজকে প্রথমে যেভাবে মারে আর যে একটা ভাব দেখায়, তাতে তো মনে হচ্ছে সে একেবারে ওস্তাদ হয়ে এসেছে, তাই না? কিন্তু তা আর হলো কই, মুরব্বী পাথরজের হাতেও মার খায়। তো যেহেতু হিরো দাদুই, কাহিনী কন্টিনিউ রাখতে পাথরজকে তো মরতেই হবে, মেরে দেয়। আর জোরে একটা চিল্লানি দেয়, কারণ কি বুঝতে পারেনি, মেনে নিলাম। সেখান থেকে গাড়ি করে বইয়ের কাছে যাচ্ছে। ড্রাইভার উন্নি বলে, ভাই তুমি ফিরে না আসাতে জীবা ভাবি মানিকামকে ধরে, মানিকামকে খুব জোরাজোরি করে তোমার ব্যাপারে। মানিকাম ভাবিকে মেরে তাড়িয়ে দেয়। রাগ করে ভাবি বের হয়ে যেতে লাগলে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তারপর শিবগারু তাকে নিয়ে এই এলাকায় চলে আসে। কথা বলতে বলতে অবশেষে চলে আসে সেই বাড়িতে। ভিতরে ঢুকে যখন প্রথমে মেয়ের সঙ্গে দেখা হয়, সে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তো জানে তার বাবা মারা গেছে। কি জীবন আগে ছিল আর এখন কেমন আছে। এখানে বাপ মেয়ের ব্যাপারটা একটু সামান্য মনে টাচ করে। শক্তির নাতি হয়েছে। তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে মাঙ্গাই বলে অ্যাক্সিডেন্টে তার মাথায় আঘাত লাগে, তারপর থেকে সে কাউকে চিনতে পারছে না। শক্তি জিবার কাছে যায় আর তার অবস্থা দেখে ইমোশনাল হয়ে যায়। জিবা তাকে চিনতে পারে না। তার এই অবস্থার জন্য শক্তি নিজেকে দায়ী মনে করে কাঁদতে থাকে। কিন্তু তাতে কি, জিবা তো তাকে চিনতে পারছে না।
যেখানে শক্তি তার একটু হাত ধরার চেষ্টা করে, সে ভয় পেয়ে সেখান থেকে যেতে লাগে। জিভার এমন অবস্থা শক্তিকে বেশ হার্ট করে। এসব যাদের কারণে হয়েছে তাদের কথা ভেবে নিজেকে একটু শক্ত করে। পরের দিন 2 টমেটো মিলে প্ল্যান করছিল কি করা যাবে। পাথরস তো শেষ। ইন্দ্রাণী তাদের কানাকানিতে বুঝতে পারে শক্তি হয়তো ফিরে এসেছে, কিন্তু এখনো পুরো ব্যাপারটা জানে না। সে তো আর তার মান রাখেনি। মদের বোতল এখন তার সাথী। ওদিকে দাদু একটা চার্চে আসে, যেখানে রয়েছে এই দাদি। শক্তি তার সঙ্গে কথা বলে। দাদি শক্তিকে সবকিছু বলে দেয়, আমার কিভাবে ইন্দ্রাণীকে নিয়ে গেছে। সে থামাতে পারেনি। চার্চ থেকে বের হতেই পুলিশ তাকে ঘিরে নেয়। আমার ইন্দ্রাণীকে মানাতে পিছু নেয় যে সে তাকে ভালোবাসে, শক্তির মতো তাকে ইউজ করছে না। এটা সেটা বলে পাম্পটি মেরে দিদিকে একটু শান্ত করে বা পটিয়ে ফেলে। শক্তিকে পুলিশ ধরে এনে বলে সে যদি তার সব লিঙ্ক সরকারের ভিতরে কে কে তার সঙ্গে মিলে আছে, এতদিন সে কার সঙ্গে মিলে ছিল, কে কে তার সঙ্গে কাজ করেছে বা কে কে 2 নাম্বার, তাদের ব্যাপারে বলে, তাহলে সে তাকে ছেড়ে দিবে, তার উপর থেকে সব কেস তুলে নেবে। শক্তি রাজি হয়, কিন্তু 2 দিনের সময় চায়। 2 দিনের সময় দেওয়া হয়। সেখান থেকে সেন সদানন্দের বাড়িতে আনলে আমরা দেখি বুড়ো মারা গেছে। সদানন্দের বোন দীপকের মা তাকে ফোন করে যখন বলে রাস্তা ক্লিয়ার, এবার তুই আয়, তোর ছোট ভাইয়ের কাজ এখনো শেষ হয়নি, তখন আমার একটু সন্দেহ লাগে যে সেই বুঝি বুড়োকে মেরেছে যাতে তার ছেলের জায়গাটা সে নিতে পারে। খবর শুনে ছেলেও খুশি। ওদিকে মানিককাম বুড়ো তার পাবে ছিল, শক্তির কল আসে, ভাইয়া কি ব্যাপার, বলে গেছে নাকি? বুড়ো শক্তির কথা শুনেই ভয় পেয়ে তাড়াহুড়ো করে পাপ থেকে বের হয়ে আমার কাছে যেতে লাগে। এখানে ব্রিজের উপর গাড়ির পিছন সিট থেকে বের হয় শক্তি। বুড়ো ভয় পেয়ে যায়। শক্তির হাতে গান, সে কি করবে? বুড়োকে নিচে নামিয়ে ব্রিজের সিলিংয়ে দাঁড় করায়। কি ফেলে দিব? মানিকাম সরি বলে, সে ভুল করেছে, এটা সেটা অনেক কিছু বলছে। শক্তি বলে, তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো মাফ করতাম, কিন্তু তোমায় করলে এই দুনিয়া আমাকে মাফ করবে না, বলে ধাক্কা মেরে ফেলে দেয়। যাই হোক, ভাই তো খারাপ একটু লাগে। পরের দিন সকালে আমর কালুয়াকে ধরে নিয়ে আসে। সে শক্তিকে তাদের ব্যাপারে কেন বলেছে জিগায়। সেও তো তাদের পার্টনার ছিল, সে কেন শক্তির সঙ্গ দিচ্ছে? কালু কোনো কথা বলে না, খেয়ে যায়। আর এবার তার চোখে কোনো ভয় নেই। ভয় নেই তাহলে আর ডায়লগ দিয়ে কি হবে? আমার মেরে দেয়। সেটাই আবার দূর থেকে ফলো করছে জয়। আমার এলে জয় তাকে ধরে, সে কালুয়াকে মারলো, এসব কিছু দেখেও সে না দেখার ভান করবে। আমার বলে, আর তার বিনিময়ে? জয় বলে, তোমার সরকারের পক্ষে সাক্ষী দিতে হবে, যাকে বলে রাজ সাক্ষী। আমার বলে, বেটা, যার পাছায় ছাল নেই তাকে গিয়ে ভয় দেখা, তোর কি করার করিস, বলে সেখান থেকে এসে চলে যায়। ওদিকে দীপক তার খেল শুরু করেছে। লোক পাঠিয়েছে আমার বাড়িতে ফটকা লাগাতে। সেই কাজও চলছে। আমার বাড়িতে আসে। ইন্দ্রাণীকে ব্যাগ গোছাতে বলে, তাড়াতাড়ি যেতে হবে। ইন্দ্রাণী তো কিছু বুঝতে পারছে না, কই যাবে, কি হলো। আমার কিছু বলছে না, আর তাড়াতাড়ি বের হতো, যেতে হবে। ইন্দ্রাণীর ফোন বাজতেছে। উঠালে এপার থেকে শক্তি কথা বলে। তার কণ্ঠ শুনে তো সে চিনতে পারে। আমারের চোখ ফাঁকি দিয়ে কথা বলছে। শক্তি ইন্দ্রাণীকে বের হয়ে তার কাছে যেতে বলে। ওদিকে আবার আমারও তাকে ডাকছে। কি করবে বুঝতে পারছে না। ইন্দ্রাণী ফোনটা কান থেকে নামিয়ে আমারকে বলছে সে কোথাও যাবে না। শক্তি কাকু মনে করে সে তাকে বলল। আমার বলে, ঠিক আছে তুমি থাকো, বলে সে তার মতো একা একা চলে যায়। ইন্দ্রাণী যাবে না বলে আমার রাগ করে একা বের হয়। দীপকের লোকজন ফটকা লাগিয়ে দিয়ে আসলো। আমারের কোনো ঘাট দেখতেই পেল না, কেউ বাসার ভিতরে কিছু রেখে গেল। এগুলা কথা বারে। দীপক ব্লাস্ট করতে বলে, তখন একটা পুলিশের গাড়ি সেদিক দিয়ে যাচ্ছিল বলে এরা থামে। ইন্দ্রাণী তার পাসপোর্ট নিতে গিয়ে দেখে আমার ভুল পাসপোর্ট নিয়ে গেছে, মানে তারটা রেখে গেছে। সেটা দিতে ডাকছে, যেটা আবার এখান থেকে শক্তি কাকু দেখছে। ডিস্টেন্সটা বুঝতে পারছেন? কতটা দূরত্ব হতে পারে আন্দাজ করে রাখুন। আমার পেছন গেট দিয়ে পালাচ্ছে। দীপক তার লোকদের অর্ডার দেয়, এরা ব্লাস্ট করে। যার রেশ আসে কাকুর কাছে, সে চটকে পড়ে যায়, অথচ তার পিছের লোকের কিছু হলো না। মানে তারা ইচ্ছে করে নড়ে উঠলো, বোঝাই গেল। এমনটা করার কি কোনো মানে ছিল, কোনো প্রয়োজন ছিল? আচ্ছা, আমারও থেমে গেছে। তার ইন্দ্রাণী বাসায় ছিল, এমন একটা কাজ হয়ে গেল, এই জন্য সেও ওভার রিয়াক্ট করে, পুরো বাড়ি ধসে যায়। দীপক এখান থেকে যে সবকিছু কিভাবে দেখছে আল্লাহ মালুম, মজা নিচ্ছে খুব। শক্তি আবার ইন্দ্রাণীকে খুঁজতে এখানে আসে। কেমনটা লাগে বলুন তো? আমার তো পালালো পিছন দরজা দিয়ে, ধোঁয়া এখনো উঠছে। এরা গেটের কাছ থেকে না জানি কিভাবে দেখতে পেলো যে আমার এখনো বেঁচে আছে। আমার বাড়ির পিছে এসে খাড়ায়। এই গাড়ি কই চলে, কেন চলে জানেন তো? মাথায় রাখেন। বুড়ো ভিতরের দিকে যাচ্ছে, একটা চলা এসে তার উপরে পড়ে, সে কাত। কিন্তু চলাটা পড়ার আগেই যে দাদু শুয়ে পড়েছে তা তো আমরা দেখে ফেলেছি। ওঠার চেষ্টা করে, পারে না। এখন হিরোগিরি শেষ। ইন্দ্রাণী চাপা পড়ে গেছে, সে তো মারাই গেছে। এপার থেকে আমরা মাথা ধরাচ্ছে। সে শক্তিকে দেখে তারপরে কিছু না করে, কাছে না গিয়ে এখান থেকে চিল্লাচ্ছে, তুই এসব করেছিস না, তুই এসব করেছিস। পেছন থেকে দীপকের লোকেরা এসে তাকে ধরে নেয়। মানে তাদের গাড়ি বালুর মাঝেও চলে। আর সেও তো হিরো না, এত সহজে কি করে উঠিয়ে নিয়ে গেল? আর আমার যাওয়ার সঙ্গে সঙ্গে জয় তার টিম নিয়ে হাজির। মানে লজিকের মা বাপকে পুরো ছুটিতে পাঠিয়ে দিয়েছে।
যাই শক্তিকে বাঁচিয়ে বাসায় নিয়ে আসে। যেহেতু তার অবস্থা ভালো না, শত্রুরা চারদিকে ঘোরাফেরা করছে, তাই আন্নাকে ডাকে তার চিকিৎসার জন্য। আন্না করবে না, এখানে কেন, হসপিটালে নিয়ে যাও। জয় বলে এটা পসিবল না, সে সেফ হাউসেও সেফ না, হসপিটালে কি থাকবে, তুমি এবারের মতো একটু দেখো প্লিজ। আন্না কাকুর ট্রিটমেন্ট শুরু করে। কাজের ফাঁকে ফাঁকে দুজনের কথাবার্তা হচ্ছে। ব্যান্ডেজ শেষে আন্না তার হাতুর বাটার রাখছে। শক্তি স্যামুয়েলের ছবি দেখে চিনতে পারে। আন্না বলে কিভাবে চেনো, তোমাকেও কি জেলে পুড়িয়েছিল নাকি? শক্তি কিছু বলে না। আন্নাকে জিগায় তুমি কে হও তার? আন্না বলে স্যামুয়েল বাবা আমাকে এক পুলিশ শুট আউট থেকে বাঁচিয়েছিল। সেদিন আমার বাবা ভাইকে আমি ভিড়ে হারিয়ে ফেলি। লোকজনের ভিড়ে আমি কান্না করছিলাম, স্যামুয়েল বাবা আমাকে বাঁচায়, তার বোনের কাছে রেখে বড় করে, পড়াশোনা করায়, তারপর তার ছেলেকে দিয়েই বিয়ে দেয়। যখন দেখলো আমি ভালো নেই, সেই আবার ডিভোর্স পাইয়ে দেয়। সব শুনে শক্তি হা করে চেয়ে আছে। আন্না ইঞ্জেকশন দিচ্ছে ঘুমের, খুব পাওয়ারফুল, যেটা শরীরে যেতেই নাকি এভাবে ঘুম আসবে। শক্তি বলে আরে লাগানোর আগে একবার বলে তো নিতি, তোকে একটা কথা বলার ছিল। ঘুম আসছে তার। চোখ টেনে তুলে বলে তোর নাম কি চন্দ্রা? চন্দ্রা চোখ বড় করে চেয়ে থাকে। শক্তি বলে তোর নাম কি চন্দ্রা নাকি? তোর ভাইয়ের নাম আমার? চন্দ্রা তো হুঁশ উড়ে যায়, এ কি করে জানলো? সঙ্গে সঙ্গে চোখ ভিজে আসে। তুমি আমার ভাইকে চেনো? হ্যাঁ, আমার ভাই। তুমি তাকে চেনো? কই সে? শক্তির ঘুম পাচ্ছে। আন্না তাকে জাগানোর চেষ্টা করছে। আমার ভাই কই? আমার এইখানে। মানে দীপকের ছোট ভাই রানুকে মারার সময় সে যেখানে তাকে ধরে এনেছিল, দীপক তাকে সেম জায়গায় ধরে এনে বেঁধে রেখেছে। আগে একটু খেলায় আন্না শক্তির থেকে জানার চেষ্টা করছে তার ভাইয়ের ব্যাপারে। সেই সময় দরজায় জোরে জোরে নক পড়ে। জয়ও বাসায় নেই। এদিকে দরজা ঠক ঠক, ওদিকে আমার কাছে ঢক ঢক। আন্না দেখতে আসে কি, তার পেছনে শক্তিও আসে। আরে দাদু, তোমার না ঘুম পাচ্ছে? লোকজন দরজা খুলে ফেলে। শক্তি বুঝতে পারে এরা তার জন্য এসেছে। আন্না শক্তিকে লুকিয়ে রাখতে ভিতরে নিয়ে যাচ্ছে। শক্তি উল্টো আন্নাকেই ঘরে বন্দি করে রাখে, কারণ যারা এসেছে তারা যেন তার কোনো ক্ষতি করতে না পারে। দীপক আমারকে মারার আগে ডায়লগ মারছে, যার উত্তরে আমার বলে তুই ভুল মানুষকে ধরে এনেছিস বলে তার ক্যালমা শুরু করে। ওদিকে শক্তিকে মারতে লোক আসে। দাদু এখানে লুকিয়ে ঘুমাচ্ছে। শব্দ হওয়াতে লোকটা বুঝতে পারে, মারতে গিয়ে বন্দুক ধরে আছে। আবে আদার বাচ্চা, ওইটা গান, বয়েল টিউবের বাটুল না যে কাছে গিয়ে মারতে হবে। তুই মেরে দিতি তো সিন সাজাতে যা যা করতে হয় হচ্ছে। দাদু এক হাতে ঘুমাতে ঘুমাতে সবাইকে মারছে, যেগুলোর কোনো হাত পা নেই। আমারও জাত খান হয়ে গেছে, তো দাদু সবাইকে মেরে মুরে পাঠিয়ে দেয়। আমারও দীপকের লোকজনকে সাইজ করে শেষে দীপককেও আধা মরা করে দেয়। দাদু চিল্লাই চিল্লাই আন্নাকে বলে, আরে চন্দ্রা, তোর বাপ ভাই যেখান থেকে হারিয়ে গেছিল মনে আছে? ওখানে আসিস, আমার সঙ্গে দেখা হবে তোর। জয়কে বলিস ওর সঙ্গে আমার কিছু পুরনো হিসেব বাকি আছে। তার কাছে বড়জনের ফোন ছিল, সেটা দিয়ে আমাকে ভয়েস পাঠিয়ে বলে যে জায়গা থেকে শুরু হয়েছিল সেখানে আসতে। দীপক শুনতে পায়। একটু পর আমার সেখানে আসে। খুঁজে মুজে উপরে এসে দেখে বুড়ো ঝিমাচ্ছে, তাকে জাগিয়ে তোলে। তারপর এ কথা সে কথায় দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। দুজনেই মার খায়। লম্বা মারামারির শেষ পরিণাম গান আমারের হাতে পড়ে। আমার জায়গায় বলুন, কেন মেরেছেন আমার বাবাকে? সে তো জাস্ট একজন পেপারম্যান ছিল। শক্তি একটু অবাক হয়ে বলে, কি আমি মেরেছি তোর বাপকে? কে বলেছে? মানিক্যাম বুড়ো? শুধু সে না, বাকি সবাই বলেছে। শক্তি বলে সে মারেনি। আমার বিশ্বাস করতে চায় না। শক্তি বলে আমি নাবে গাধা, ওরা তোকে কেন বলেছে বুঝতে পারিসনি? আমার মনে সন্দেহ ঢোকে। এই ফাঁকে শক্তি গান কেড়ে নেয়। আর কিছু বলবে, আন্না আসে। শক্তি বেলজি, আপনি কি আছেন? আমার ভাই কই? শক্তি আমাকে বলে ছোটবেলায় তোকে কথা দিয়েছিলাম। আমার বুঝতে পারে তার বোনের ব্যাপারে বলছে। আন্না ভিতরে এসে সমানে ডাকতে থাকে। শক্তি দেখে একটা মেয়ে। একটু পর আন্নাও দেখে। ভাইকে দেখে ইমোশনাল হয়ে যায়। আমার ভাইয়া, এটা কি তুমি? আমার হা করে চেয়ে আছে। ভাইয়া আমি তোমার চন্দ্রা। আমার শক্তির দিকে তাকায়। শক্তি ইশারা করে। আমার শান্তির নিঃশ্বাস। চন্দ্রা উপরে আসতে দৌড় দেয়। আমার শক্তিবেলের দিকে তাকিয়ে যে একটা রিয়াকশন দেয়, তাতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে সে তাকে ধন্যবাদ দিচ্ছে বা তার প্রতি তার আর কোনো রাগ নেই। সেদিকে তাদের অ্যাটেনশন ছিল। এর মাঝে দীপক এখান থেকে শুট করে। শক্তি তাকে সরিয়ে নিজের সামনে গিয়ে দীপককে মারে, বাট আমারকে ততক্ষণে বুলেটটা লেগে গেছে। সে শক্তির গায়ে ঢলে পড়ে। শক্তি তাকে সাইডে নিয়ে বসায়। কি হলো? একটু পর চন্দ্রা আসে, দেখে ভাইয়ের এই অবস্থা। শক্তি বুঝাই এটাই তার ভাই। ভাইয়ের দেখা তো পেল, কিন্তু এমন সময় যখন সে তাকে মন খুলে কিছুই বলতে পারবে না। সমানে কেঁদে যাচ্ছে। আমার শেষমেশ তার বোনের দেখা পেল। নাম ধরে ডাকতে ডাকতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চন্দ্রা ভাইয়া ভাইয়া বলে কান্নায় ভেঙে পড়ে। শক্তির সামনে ভেসে ওঠে সে তাকে কিভাবে তার কাছে রেখেছিল। সেসব স্মৃতি মনে করতে করতে সিন বর্তমানে আসে। কি মনে আছে তো? এই সেই শক্তিবেল আর এই তার কাহিনী। মাঙ্গার ছেলে বড় হয়েছে, তার মা জিবা এখনো পুরোটা সারেনি। নাতির নামও নানার নামে রেখেছে শক্তিবেল, যাতে নাতিকে ডাকলে নানার মনেও টান লাগে। শক্তিবেল সাধারণ মানুষের মতো এখন জমি জমা চাষ করে খাচ্ছে। খাবারের সময় হয়েছে তাই সব কামলারা উঠে যাচ্ছে, তার সঙ্গে শক্তিবেলও রয়েছে। কিন্তু কথা হলো, এতগুলো লোক যারা ধান কাটছিল সে কাটা ধানটা কয়ে গেল। ধানের গাছ তো যেমন দেখা যাচ্ছে তেমনই রয়েছে। আর সবাই জমির মাঝে কি করছে? মাঝখান থেকে কি ধান কাটছে নাকি? যাক, স্ক্রিনের আলো নিভে যায় আর কেচ্চা এখানেই শেষ হয়ে যায়। তো ব্যাপারটা হলো, জীবনে ভালো পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার। চাই সে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হোক, বন্ধুত্বের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে হোক। আমরা মানুষদের আল্লাহ সেভাবেই সৃষ্টি করেছে যে আমরা একে অপরকে ভরসা করব, বিশ্বাস করব। কিন্তু বাস্তবতা কতটা কঠিন
যে মানুষটাকে আমরা পার্টনার বানিয়ে সঙ্গে রাখি, যার কাছে আমাদের ফিউচার ডিপেন্ড করে, যার হাতে আমার জান থাকে, সেই সঙ্গ ত্যাগ করে, সেই ফিউচার নষ্টের হাত বাড়ায়, সেই কলিজায় দাগ দিয়ে চলে যায়। যে এতটা ভালোবাসতে জানে, যে এতটা বিশ্বাস করতে পারে, ভরসা করতে পারে, সে যে ধোকার কষ্ট সহ্য করতে পারবে না, মানতে পারবে না এমনটা কিন্তু না, সে ঠিক মেনে নেবে। কিন্তু দুঃখের ব্যাপারটা হলো সেই মানুষটা আর কখনো কাউকে ভরসা করবে না। একজন ধোকা দেওয়ার কারণে যে মানুষটা ধোকা খেলো সে সবাইকে অবিশ্বাস করতে শুরু করবে। খুব করে মনে গেঁথে নিন, যদি কখনো আপনার কাউকে একটু ধোকা দিতে লোভ জাগে, বিশ্বাস ভাঙার মতো পরিবেশ আসে, তার পিছে কিছু করার অপশন আসে, তাহলে একটা কাজ করেন, সরাসরি তাকে বললেন আপনার মনে বা মাথায় কি চলছে, তাকে বলে ধোকাটা দিন, তাকে বলে তার সঙ্গ ছাড়ুন। এতে অন্তত সেই মানুষটা প্রিপেয়ার হতে পারবে, অন্তত সেই মানুষটা মানুষকে ঘৃণা করবে না। আর হ্যাঁ, বারবার বলি, এবারও বলছি, মানুষকে বিশ্বাস বা ভরসা করুন, কিন্তু চোখ বন্ধ করে নয়। মানুষের কাজে ভরসা ভঙ্গ করা, বিশ্বাস নিয়ে খেলা। সো বি কেয়ারফুল, খুব সাবধান থাকবেন মানুষের থেকে। আচ্ছা, তো যাওয়ার আগে ভিডিওর কমেন্ট বক্সে একটু হাতের নাড়াচাড়া করে যায়, আর ওপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। ভিডিওর ডিসক্রিপশনে এই গরিবের ফেসবুক আইডি লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।